আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি ব্যাচ 2027-এর আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় সুপার স্পেশাল 4 নম্বর লেকচার। আজকে সুপার স্পেশাল 4 নম্বর লেকচারে আমরা আলোচনা করব সম্পূর্ণরূপে নতুন একটা টপিক নিয়ে, যার নাম লম্ব উপাংশ। তো আমাদের এর আগে যে 3টা ক্লাস হয়েছে সেখানে আমরা বেসিক আলোচনা করেছিলাম এবং ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। তবে ম্যাথ প্র্যাকটিস আরও বাকি আছে আমাদের, সেই সামান্তরিক সূত্রে ম্যাথ প্র্যাকটিস। তো আজকে যেহেতু আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করতেছি, তো এখান থেকে আমরা আলোচনা শুরু করি। তো আমরা লম্ব উপাংশ বিষয়টা কীভাবে বের করব, জাস্ট সূত্র মনে রাখবা তাহলেই হবে। প্রথমত আমি উপাংশ বিষয়টা বুঝি, তারপরে লম্ব উপাংশের কথায় যাব। উপাংশ কথার অর্থ কী? উপাংশ কথার অর্থ হচ্ছে একটি লাঠিকে 2 টুকরা করে 2 জায়গাতে রাখা। এটা আমি আসলে বোঝানোর জন্য লিখছি। উপাংশ আসলে বিষয়টা এরকম না, তোমাদেরকে বোঝানোর জন্য এই লাইনটা লিখছি। উপাংশ বলতে সহজে যেটা বোঝায়, একটা লাঠি থাকবে, সেটাকে 2 টুকরা আমি করব। 2 টুকরা করে এক টুকরা রাখবো এক্স অক্ষ বরাবর, আরেক টুকরা রাখবো ওয়াই অক্ষ বরাবর, তাহলেই উপাংশ হয়ে যাবে। জাস্ট আপাতত এতটুকু মনে রাখবা যে আমাদের উপাংশ বলতে বোঝায় একটি লাঠিকে 2 টুকরা করে 2 জায়গাতে রাখা। ইয়াসিন, ইমাম, জামিল, সাদিত, শ্রাবন্তী, একটু আমাকে জানাও তোমরা কি শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারলা কিনা। থ্যাংক ইউ। জাস্ট এতটুকুই মনে রাখবা যে উপাংশ বলতে বোঝায় একটি লাঠিকে 2 টুকরা করে 2 জায়গাতে রাখা। এটা হচ্ছে কি জাস্ট উপাংশ। এরপর আমরা আসবো লম্ব উপাংশে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের লম্ব উপাংশের ব্যাপারটা কীরকম এটা বের করার জন্য আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে সূত্র আর কি। যার সাথে কোণ তৈরি করবে তার সাথে কস বসবে, যার সাথে কোণ তৈরি করবে না তার সাথে সাইন বসবে। আচ্ছা ইমাম, বলি এই লাইনটা বুঝতে পারো নাই, এটা আমি জানি, এটা বুঝাবো। ঠিক আছে, আমি বুঝাবো, আমি জাস্ট চিত্র দিয়ে বুঝাবো। আফিফা জয়েন করছো। আফিফা, আমাকে জানাও তোমরা কি 3 বান্ধবী আসো কিনা আফিফা নামে। হ্যাঁ, ইফতি, আফিফা, আরেকজন, তোমরা কি 3 জন একসাথে ক্লাস করতেছো কিনা একটু আমাকে জানাও। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। একটু দ্রুত বললো, আমাদের সময় কম তো এই জন্য। হ্যাঁ বল, অবশ্যই বলবো, একটু ওয়েট করো, আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো আফিফা জানাইও তোমরা 3 বান্ধবী একসাথে আসো কিনা। তো এখন আমি তোমাদের বিষয়টা বুঝাই বলি। সূত্র দুটা মুখস্থ করো। যার সাথে কোণ তৈরি করে তার সাথে কস বসে, যার সাথে তো কোণ তৈরি করে না তার সাথে কি বসে, সাইন বসে। এটা জাস্ট মুখস্থ করো, চিত্র দেখলে এমনি বুঝবে, এগুলো সব ইজি, পানির মতো সহজ। চিত্রটা দেখলেই মেন বুঝবা। একটু আমাকে জানাও কথা বুঝতে পারলা কিনা। এটা বুঝাবে একটু পরে, চিত্র দেখলেই বুঝবা। এটা মুখস্থ করো। এখন একটা চিত্র দেখাই। চিত্র হচ্ছে সাপোজ এইটা। প্রথমত তুমি একটা লাঠি নিবা, লাঠি। আমি তোমাকে একটা ছোট লাঠি দিয়ে বুঝাই, তাহলে এটা বুঝতে সহজ হবে। সবাই একটু ওয়েট করো, আমি একটা লাঠি নিয়ে আসি, জাস্ট কিছুক্ষণ ওয়েট করো। এটা খুবই মজাদার একটা টপিক, বুঝতে পারলে অনেক ওয়াও লাগবে। আসলে আমি লাঠি আনতে গেছিলাম, বুঝছো, এই যে আসছি, এই যে আমাদের সেই স্পেশাল লাঠি। হ্যাঁ দেখো, তোমাকে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, একটু আমাকে জানাও তো। এখন আমরা এই লাঠি নিয়ে কাজ করব। ফিজিক্স শিখতেছি, বাস্তবে শিখলে অনেক মজা আছে। এই যে লাঠিটা মনে করে এখানে আছে, এই যে এটা হচ্ছে লাঠি। হ্যাঁ, এই মূল বিন্দুতে লাঠিটা রাখলাম, দেখো বুঝো সবাই। ডান পাশে এক্স অক্ষ, উপরে হচ্ছে ওয়াই অক্ষ, মাঝখানে হচ্ছে লাঠি। এটার নাম হচ্ছে জাদুর লাঠি। কথা বুঝছো? এটা বলো, কথা বলো। এখন এই জাদুর লাঠিকে কি করব, 2 ভাগ করব। কেন? ওই যে নিয়ম আছে, একটি লাঠিকে 2 টুকরা করতে হবে, নিয়মের মধ্যে বলা আছে। চলো 2 টুকরা করি, মাঝখানে ভাগ করো। লাঠি ভাগ করতে আমরা সবাই জানি, আমরা পড়ছি না, রিয়ারেঞ্জে পড়ছিলাম। 4 সন্স থাকে, একটা
মানুষের 4টা পুত্র সন্তান থাকে, সবাইকে বল লাঠি ভাগ করতে। তো আজকে আমরা সেটা করতেছি। এই তো লাঠি ভাগ করলাম। দেখো তো আমাদের এটা ছিল সম্পূর্ণ লাঠি, এটাকে আমরা 2 ভাগ করলাম, সমান ভাগে ভাগ করলাম। এ হচ্ছে 1 টুকরা, এ হচ্ছে 1 টুকরা। বুঝতে পারছো? কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা বোঝার আগে তোমাদেরকে এই জিনিসটা দেখাই। এই লাঠিটা একটা অক্ষের সাথে কোণ তৈরি করবে, হয় এক্স অক্ষে বা ওয়াই অক্ষে। এখন তুমি দেখতে পাচ্ছ এই লাঠিটা এক্স অক্ষে কোণ তৈরি করছে না? এই যে কোণটা কার সাথে করছে? এক্স অক্ষে। কথা কি বুঝছো? কথা বলো। এই লাঠিটা কোন অক্ষে কোণ তৈরি করছে? এক্স অক্ষে কোণ তৈরি করছে। ওয়াই অক্ষে কোনো কোণ তৈরি করছে? করে নাই। কোনো সমস্যা আছে এখানে? এই বেসিকটুকু যতটুকু আলোচনা করছি এটা আমাকে জানার খুব ইম্পর্টেন্ট। লাঠিটা আমার এক্স অক্ষে কোণ তৈরি করছে, ওয়াই অক্ষে কোণ তৈরি করে নাই। আচ্ছা, এখন আমি 2 টুকরা করার পরে 1 টুকরা রাখবো কোন জায়গাতে? ঠিক এক্স অক্ষ বরাবর, এখানে রেখা দাও। আরেক টুকরা রাখবা কোন জায়গায়? ওয়াই অক্ষ বরাবর, এখানে রেখা দাও। দেখো বুঝলা কিনা? তো এবার মিলাই, ওই যে ইমাম বুঝতে পারবা। উপাংশ মানে কি? একটি লাঠিকে 2 টুকরা করে 2 জায়গায় রাখছি। লাঠিটা ছিল মাঝখানে, 2 ভাগ করে 1 ভাগ রাখছি এক্স অক্ষে আর 1 ভাগ রাখছি ওয়াই অক্ষে। এই 2টা অংশকে বলা হয় উপাংশ। কথা কি বুঝছো ইমাম? এটা আমাকে জানাও ইমাম। ওকে, আচ্ছা আফিফা, তুমি হয়তো বা বুঝতে পারো নাই, একটু খেয়াল রাখো। হ্যাঁ আফিফা, তোমরা যে আসো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। একটু খেয়াল করো, আমি আবার বলতেছি। আমাদের টপিকের নাম হচ্ছে লম্ব উপাংশ। টপিকের নাম কি? লম্ব উপাংশ। উপাংশ মানে কি? উপাংশ মানে হচ্ছে একটা লাঠিকে 2 টুকরা করতে হবে, 1 টুকরা রাখবো এক জায়গায়, আরেক টুকরা রাখবো আরেক জায়গায়। এখন লাঠিটা আসলে কোনটা? লাঠিটা হচ্ছে আমার ঠিক এইটা, এই যেই লাঠিটা আমার ছিল, ওই যে লাঠিটাকে আমরা এভাবে 2 টুকরা করছিলাম আগে, এটা ছিল আমার এইভাবে। এটা হচ্ছে সে জাদুর লাঠি। আফিফা খেয়াল রাখতে হবে, হ্যাঁ খেয়াল রেখো। তোমার যদি দেখতে সমস্যা হয় তাহলে তো বুঝতে পারবা না, স্বাভাবিক। এটা যদি দেখতে পারো ঠিকভাবে তাহলে বুঝতে পারবা। আফিফা তোমাকে জানাও তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। দ্রুত কথা বল, আমাদের সময় কম, তো আমাদের অনেক পড়া বাকি আছে। আফিফা তোমাদের দ্রুত বলতেছি, রেসপন্স করতে হবে, চ্যাট বক্সে রেসপন্স করো। ওদের নেটই সমস্যা মানে চলে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি আর করতে পারলাম না, রিপিট করতে পারলাম না। যতটুকু দেখতেছো, যারা দেখতেছো, আমি এখান থেকে সামনে যাই। এবার তাহলে তোমরা একটু বুঝো। এবার এই যে আমাদের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আমরা নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ নিলাম। এগুলোই হচ্ছে উপাংশ, অর্থাৎ এক লাঠিকে 2 টুকরা করে 2 জায়গায় রাখলে এটাকে বলা হয় উপাংশের ব্যাপার। কথা কি বুঝতে পারছো এবার? আচ্ছা আফিফা, তুমি হ্যাঁ জয়েন করছো। আফিফা একটু আমাকে জানাও তুমি কি শুনতেছো কিনা। আফিফা দ্রুত রেসপন্স করতে হবে। মনে হয় তোমার নেট সমস্যার কারণে দেখতে পাচ্ছ না, বা তোমাদের সমস্যা হচ্ছে। একটু কষ্ট করে তুমি একটু জানাও, চ্যাট বক্সে তাড়াতাড়ি বললো তোমরা কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আমি তোমাদের জন্য আবার রিপিট করতেছি, একটু তাড়াতাড়ি রেসপন্স করো। আচ্ছা তাহলে বলি আফিফা খেয়াল করো, হয়তো তোমাদের নেট সমস্যার কারণে বুঝতে পারতেছো না, এটার জন্য আমি দুঃখিত। কি এরা করবো, নেট সমস্যা হইলে এটা তো প্রচুর প্রবলেম। এখন কথা হচ্ছে বলি আফিফা, একটা লাঠিকে 2 টুকরা করার নামই হচ্ছে উপাংশ। এক লাঠিকে 2 টুকরা করে 2 জায়গাতে রাখবো, এটা হচ্ছে উপাংশ। এটা হচ্ছে আমার সেই লাঠিটা, যে লাঠি দেখতে পাচ্ছ তোমরা। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। আমরা আলোচনা করতেছিলাম লম্ব উপাংশ। প্রথমত উপাংশ মানে হচ্ছে একটা লাঠিকে 2 টুকরা করতে হবে, 2 টুকরা করে 2 জায়গাতে রাখতে হবে। তো মনে করো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে একটা লাঠি আছে, ইয়া বড় লাঠি। এই লাঠিটা আছে মাঝখানে। আফিফা খেয়াল রাখো, সানজিদা, ইমন খেয়াল রাখো। আমাদের টপিকের নাম লম্ব উপাংশ। উপাংশ মানে
একটা লাঠি থাকবে তোমার সামনে, সেই লাঠিকে 2 টুকরা করতে হবে। 1 টুকরা রাখবা এক্স অক্ষে, আরেক টুকরা রাখবা ওয়াই অক্ষে। এটাকেই বলা হয় উপাংশ। আফিফা, সানজিদা, ইমন, শ্রাবন্তী কথা বলো, বুঝতে পারলা কিনা? উপাংশ জিনিসটা আসলে এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা লাঠি ঠিক মাঝামাঝি আছে, এক্স অক্ষের আর ওয়াই অক্ষের মাঝামাঝি আছে। স্যার আরেকবার বলেন। আচ্ছা শ্রাবন্তী, শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও। সব ঠিক আছে তোমার ওদিকে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আরে এতক্ষণ শুনতে পাও নাই। আচ্ছা বলি, উপাংশ মানে হচ্ছে একটা লাঠি 2 টুকরা করবা, এক্স অক্ষে রাখবা 1 টুকরা, ওয়াই অক্ষে রাখবা আরেক টুকরা, এটাকে বলা হয় উপাংশ, যেটা আমরা এখন পড়তেছি। বুঝতে পারছো এবার শ্রাবন্তী? জি স্যার। ওকে, সানজিদাও খেয়াল করো। এখন এটা তো গেল, এখন আমাদের একটা লাঠি এরকম অবস্থায় আছে, এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ঠিক মাঝখানে আছে। তোমাকে দেখতে হবে এই লাঠিটা একটা কোণ তৈরি করবে, সেই কোণটা কি এক্স অক্ষে হবে নাকি ওয়াই অক্ষে হবে, তোমাকে আগে দেখতে হবে। এখন তোমরা একটু তাকাইলে বুঝতে পারবা এই লাঠিটা কোন অক্ষের সাথে কোণ তৈরি করছে। থিটা কোণটা কার সাথে তৈরি করছে, এক্স অক্ষের সাথে করছে নাকি ওয়াই অক্ষের সাথে করছে? দেখো তো তোমরা দেখতে পাও কিনা, এই যে কোণটা, ভেরি গুড, এই কোণটা এক্স অক্ষের সাথে তৈরি হয়েছে। ওকে, সবাই বুঝছো এতটুকু? এই লাঠিটা যে কোণ তৈরি করছে সেটা কার সাথে করছে, এক্স অক্ষে। সবাই একটু কথা বলো, বাকিরা বুঝতে পারলা কিনা কথাটা? শ্রাবন্তী? আচ্ছা, এখন এখন মনে রাখবা সূত্র আছে, যার সাথে কোণ করে তার সাথে কস বসে, যার সাথে কোণ করে না তার সাথে সাইন বসে। এখন আমরা কি করব, এই লাঠিকে 2টা ভাগ ভাগ করি, 1 টুকরা ভাগ 1 টুকরা ভাগ। 1 টুকরা রাখবা এক্স অক্ষে, আরেক টুকরা রাখবা ঠিক ওয়াই অক্ষে। এই হচ্ছে 2টা উপাংশ। লাঠিটা যখন ভাগ করে ফেলছো, লাঠি কিন্তু মাঝখানে নাই, কোথায় আছে? একটা আছে এক্স অক্ষে, একটা আছে কোথায়, ওয়াই অক্ষে। কথা কি ক্লিয়ার? এতটুকু বুঝছেন? এটা আমাকে জানান। এখন কথা হচ্ছে এই এই লাঠিটার মান বের করতে হবে, আর এই লাঠির মান বের করতে হবে। আগে তো ছিল মাঝখানে, সাপোজ সম্পূর্ণ লাঠিটা যদি ধরি 10 মিটার, তাহলে যদি মাঝখান দিয়ে ভাগ করো তাহলে এটা হবে 5 মিটার, আর এটা হবে কত মিটার, 5 মিটার, কারণ 5 আর 5 যোগ করে তো 10 পাওয়া যায়। কথা কি বুঝছো সবাই? কিন্তু এটা তো হচ্ছে ভেক্টর, আসলে লাঠির যে বিষয়টা বললাম, লাঠি হচ্ছে একটা ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশিকে 2 ভাগ কইরা এক্স অক্ষে রাখবা ওয়াই অক্ষে রাখবা, এটাকে বলা হয় উপাংশ। আর এই উপাংশের মান বের করার সূত্র হচ্ছে এটা, লাঠি যে অক্ষে কোণ তৈরি করবে সে অক্ষে বসবে কস, যে অক্ষে কোণ তৈরি করে নাই সে অক্ষে বসবে সাইন। যেহেতু জাদু লাঠিটা এক্স অক্ষে কোণ তৈরি করছে, তাহলে এখানে আসছে কস থিটা, আর ওয়াই অক্ষে কোণ তৈরি করে নাই তাই আসছে সাইন থিটা। কথা কি বুঝছো? তোমাকে জানাই। হ্যাঁ, প্রশ্ন আছে কোনো? বলো সাদিদ। ভেরি গুড। লাঠি যদি ওয়াই অক্ষে কোণ তৈরি করতো তাহলে ওয়াই অক্ষে কস থিটা হইতো, এক্স অক্ষে তখন সাইন থিটা হইতো। ঠিক আছে? ওকে, ক্লাসে বাকিরা বুঝছো? তোমাকে জানাও, বাকিরা কথা বলো। আফিফা, অনেকটা কষ্ট হচ্ছে আমি জানি, বারবার লিঙ্ক কেটে যাচ্ছে, আবার আসতেছো, অনেকটা কষ্ট করে ক্লাস করতেছো, একটু রেকর্ড দেখে নাও কষ্ট করে, কি আর করবা নেট সমস্যার জন্য। এই বাকি বাচ্চারা রেসপন্স করো, কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে কারো, তাড়াতাড়ি বলো। এবার দেখো, তাহলে আমাদের মান বের করব কিভাবে, সম্পূর্ণ মান। এক্স অক্ষের মান বের করার জন্য প্রথমে লাঠির যে মান ছিল আর, সেই আরটা লিখে দিবা, ওয়াই অক্ষের জন্য আর লিখে দিবা। আসলে এখানে আর এর মান 10 হইতে পারে, 20, 30, 40 হইতে পারে, আর কোণের মান যে কোনো কিছু হতে পারে, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি হইতে পারে। তবে এই যে এক্স অক্ষে যে উপাংশ, এটা কেমনে বের করব, এই সূত্রের সাহায্যে, আর কস থিটা। আর ওয়াই অক্ষের উপাংশের মান কেমনে বের করব, আর সাইন থিটা। কেন এখানে আর কস থিটা হইল, কেন এখানে আর সাইন থিটা হইল, এই যে সূত্র লেখা আছে, লাঠি যে অক্ষে কোণ তৈরি করে সে অক্ষে হয় কস, আর যে অক্ষে কোণ তৈরি করে না সে অক্ষে হয় সাইন। আর লাঠির যে পরিচয় সেটা লিখতে হয় পাশে, তাহলেই এক্স অক্ষে লাঠির উপাংশ আর ওয়াই অক্ষে লাঠির উপাংশ বের হয়ে যায়। কথা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও। এখন কথা হচ্ছে এই যে, হ্যাঁ বলো।
কারো প্রশ্ন আছে? এনিওয়ান? আচ্ছা, এবার শোনো, এবার কথা হচ্ছে গিয়ে আমাদের এই যে উপাংশটা, এটা এক্স অক্ষের উপাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ উপাংশ, এই দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয় বলো তো? 90 ডিগ্রি স্যার। ভেরি গুড, 90 ডিগ্রি। এই জন্য এই টপিকের নাম লম্ব উপাংশ। আমি আবার বললাম, যেহেতু এক্স অক্ষের উপাংশের সাথে ওয়াই অক্ষের উপাংশের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, এই জন্য এদেরকে বলা হয় লম্ব উপাংশ। আমার কথা কি বুঝছো সবাই? একটু রেসপন্স করো, সবাই একটু কথা বলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তাহলে স্যার এটা তো বুঝলাম, একটা হচ্ছে এই এক্স অক্ষের উপাংশ, একটা ওয়াই অক্ষের মাঝখানে 90 ডিগ্রি দেখা লম্ব উপাংশ। তাহলে আবার এখানে আনুভূমিক লিখছেন, এখানে লিখছেন উলম্ব, এগুলো আসলে কি? আসলে এক্স অক্ষের উপাংশের পরিচয়ের নাম আনুভূমিক উপাংশ, আর ওয়াই অক্ষের উপাংশের পরিচয়ের আরেকটা নাম উলম্ব উপাংশ। পরীক্ষা আসবে একটা ভেক্টরের এক্স অক্ষের উপাংশ বের করো, অথবা আসবে একটা ভেক্টরের আনুভূমিক উপাংশ বের করো, একই জিনিস। অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষের উপাংশের একটা নাম, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপাংশের আরেকটা নাম। সবাই একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারলা কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি হবে? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো সাজাই লিখবো সূত্র 1 নাম্বার, যে এক্স অক্ষ বরাবর উপাংশ এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই হচ্ছে বেসিক ইনফরমেশন এতটুকু টপিকের। তো মোটামুটি তোমাকে জানাও সম্পূর্ণ টপিকটা ভালো করে বুঝতে পারলা কিনা। জি স্যার। এই লম্ব উপাংশ আমার অনেক কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। লম্ব উপাংশ আমাদের প্রচুর কাজে লাগবে যদি আমরা এটা বুঝতে পারি ভালো করে। তাহলে চলো একটু প্র্যাকটিস করি। লম্ব উপাংশের বেসিকটা বুঝলাম, লাঠিকে 2 ভাগ করছি, 2 জায়গায় রাখছি। এখন দেখি এখান থেকে কীভাবে ম্যাথ আসতে পারে। পরীক্ষা আমাদের ম্যাথ সলভ করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো। অঙ্কটা আসলে এটা আসছিল MCQতে। হ্যাঁ, অঙ্কটা আমি তোমাদের দেখাবো, তোমরা জাস্ট অঙ্কটা দেখে একটু গেস করবা। আচ্ছা, এই অঙ্কটা আমি এভাবে না দেখাইয়া আমি তোমাদেরকে একটা সৃজনশীলের অঙ্ক দেখাই। সৃজনশীল অঙ্ক দেখলে তোমরা সহজে বুঝতে পারবা কীভাবে সলভ করতে হয়। MCQটা পরে দেখাবো। এটা হচ্ছে একটা প্রশ্ন, এটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালে আসা প্রশ্ন, নদী নৌকার একটা অঙ্ক। তবে নদী নৌকার অঙ্কের মধ্যে উপাংশর ব্যাপারটা এখানে লিখছে। আমি তোমাদের চিত্রটা বুঝা দিই। এটা হচ্ছে একটা নদী মনে করো, এখানে একটা নৌকা আছে, নৌকাটা চলতেছে ডান পাশে, বাম থেকে ডান দিকে নৌকা চলতেছে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। নদী নৌকার একটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে দেখবা, খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে অঙ্ক খুবই সহজ। এখন একটা নৌকা বাম দিক থেকে ডান দিকে চলতেছে। নৌকার এখানে একটা লাঠি আছে, বাঁশ আর কি। এই বাঁশের সাথে একটা রশি টানছে এইভাবে। রশিটা অনেক বড় রশি। সরি, আসলে আমি চলে গিয়েছিলাম। এবার দেখো, এটাও আমাকে জানাও দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ দ্রুত? আচ্ছা, এবার থ্যাংক ইউ। এবার হচ্ছে কি, এই যে রশিটা আছে, এই রশিটা ধরে টানা হচ্ছে এদিকে, এইভাবে টানা হচ্ছে যাতে করে নৌকাটা এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে যায়, বা বলা যায় নৌকাটা এদিক থেকে এদিকে যায়। মনে করো কি নৌকাটা চলার জন্য আর কি এভাবে টানা হচ্ছে, রশি বেয়ে টানা হচ্ছে নৌকাটাকে। দেখো এতটুকু বুঝছো কিনা? এখানে একটা মাঝি আছে, করিম মাঝি। করিম মাঝি নৌকাটিকে রশির সাহায্যে টানতেছে। টান মানে কি? টান দেওয়া মানে কি? বল প্রয়োগ করা। থ্যাংক ইউ। টান মানে কি? বল প্রয়োগ করা। বলের মান হচ্ছে 20 নিউটন। এটার খেয়াল করবা। এটা হচ্ছে রশির সাহায্যে টানতেছি। এটাকে মনে করো ওই একটু আগে পড়েছিলাম লাঠি, সেই লাঠি আর কি। এটা হচ্ছে সেই লাঠি, যে লাঠির সাহায্যে আমরা কি করছিলাম? 2 ভাগ করছিলাম, মনে করো লাঠি। এই লাঠির যে মান, মানে এই লাঠির যে বলের মান, সেটা হচ্ছে 20 নিউটন। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের বলছে এই লাঠিটা যদি করিম সাহেব
আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে গুণ টানে, তাহলে আনুভূমিক উপাংশ নির্ণয় করো। দেখছো এখানে কি বলছে, আনুভূমিক উপাংশ বের করতে বলছে। এখন আনুভূমিক মানে কোন অক্ষ, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ বলো তো? এক্স অক্ষ। ভেরি গুড, এক্স অক্ষ। তাহলে দেখো কোণের মান লেখা আছে 45, এটা কি আমার এই লাঠির এক্স অক্ষের সাথে হবে নাকি ওয়াই অক্ষের সাথে হবে? এই কোণটা এক্স এর। ভেরি গুড, এক্স অক্ষের সাথে। কেন? আনুভূমিকের সাথে বলছে এই জন্য। লাঠিটা এভাবেই আছে, আনুভূমিকের সাথে আমাদের 45 ডিগ্রি দেখে এক্স অক্ষে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? একটু স্পিকার মিউট রাখো। সবাই কি বুঝছো আমার কথা? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা আমি ছবি দেখাই। স্যার আরেকবার বলেন। আচ্ছা আমি আবার ছবিটা দেখাচ্ছি, খেয়াল করো। এই যে লাঠিটা আছে না, এই লাঠিটাকে তুমি এখানে নিয়ে আসো মনে মনে ধইরা। লাঠিতে F20 নিউটন বল প্রয়োগ করছো, লাঠিতে এভাবে বল প্রয়োগ করা হচ্ছে 20 নিউটন। এই লাঠি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। তো আনুভূমিক মানে এক্স অক্ষ, উলম্ব মানে ওয়াই অক্ষ। মনে মনে দাগ দিলাম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। শ্রাবন্তী দেখো বুঝছো কিনা? উপরের লাঠিটাকে আমরা এখানে রাখছি, এদিকে নাম দিলাম এক্স অক্ষ, সরি এক্স উপাংশ, এক্স অক্ষের উপাংশ আনুভূমিক, এদিকে হচ্ছে উলম্ব উপাংশ। এক্সেলেন্স সাদিদ, 100% রাইট, উত্তর সঠিক হয়েছে, গুড। আফিফা একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা? আফিফা। এক্সেলেন্ট ইয়াসিন, ভেরি গুড, মাশাআল্লাহ, বুঝছো, এই তো হয়ে গেছে, এই তো ভেরি গুড। কথা বলো, এই লাঠিটাকেই জাস্ট আমরা এভাবে রাখছি, আর ডান দিকটা এক্স অক্ষ দিলাম। এক্স অক্ষ মানে আনুভূমিক উপাংশ, ওয়াই অক্ষ মানে কি উলম্ব উপাংশ। একটু রেসপন্স করতে হবে। আফিফা রেসপন্স করে বুঝতে পারতেছো কিনা তোমরা? নেট সমস্যার কারণে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। জামিল বুঝতেছো? জামিল কথা বইলো। জি স্যার বুঝতে পারছি। তা এখন কথা হচ্ছে এই যে ভেক্টরটা রাইলো এই জায়গায়, ভেক্টরের মান কত 20। এখন বলছে এই যে রশিটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। তাহলে আনুভূমিকের সাথে 45 মানে এই কোণটা তৈরি করে 45। এখানে কিন্তু কোণ তৈরি করে না, কেন? আনুভূমিক বলছে, আনুভূমিক মানে তো এক্স অক্ষের সাথে কোণ তৈরি করা বোঝায়। শ্রাবন্তী বুঝছো কথাটা? স্যার। হ্যাঁ বলো স্যার ইয়াসিন। এখানে যদি উলম্ব উপাংশ বলতো তাহলে কি ওয়াই এর সাথে হতো? হ্যাঁ উলম্ব, না উলম্ব উপাংশ না, যদি বলতো উলম্বের সাথে 45 তাহলে এখানে 45 হইতো। যেতে বলছে আনুভূমিকের সাথে 45 তাহলে এখানে 45 হয়েছে। আর উপাংশ তুমি চাইলে যে কোনো একটা বের করতে পারো, এটাও বের করতে পারো, এটাও বের করতে পারো। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ একই আসতো, সেক্ষেত্রে উত্তর সেম আসতো, ভেরি গুড। আফিফা, শ্রাবন্তী কথা বলো, ইমন কথা বলো, তোমরা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এখন আপনারা একটু খেয়াল করেন যে এই জায়গার মধ্যে এটা কাহিনী ঘটলো, এফ এর মান পাইলাম, 45 ডিগ্রি কোণ পাইলাম। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে যে আনুভূমিক উপাংশ নির্ণয় করো। তাহলে আনুভূমিক উপাংশের জন্য চিন্তা করি সূত্র কী হবে? যেহেতু আমার এই ভেক্টরটা এক্স অক্ষে কোণ তৈরি করে, তাহলে আমাদের এক্স অক্ষে হবে কস থিটা, ওয়াই অক্ষ হবে সাইন থিটা, আর আমাদের এখানে এফ হচ্ছে মান, ভেক্টরের মান। তো আমি লিখব, সুতরাং আমরা জানি আনুভূমিক উপাংশ এফ কস থিটা, থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। দেখো তো সূত্রটা বুঝতে পারলা কিনা? একটু কথা বইলো, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা তো বুঝতে পারলাম যেহেতু এখানে এক্স অক্ষে কোণ তৈরি করছে আর আনুভূমিক উপাংশই চাইছে, তাহলে আসবে কি এফ কস থিটা। তাহলে মান টান বসা দাও, ক্যালকুলেশন করো, হয়ে যাবে। এফ এ মান তো 20, কস 45 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√2, ক্যালকুলেট করলে আসবে 14.14 নিউটন। এটাই হচ্ছে আমাদের লম্ব উপাংশ থেকে আসা স্পেশাল অঙ্ক। জাস্ট বেসিক বুঝতে হবে আর প্রশ্ন বুঝে ম্যাথ সলভ করলেই হয়ে যাবে। এখন বলো এই টপিকটাকে বেশি কঠিন না সহজ? জি স্যার, ইজি। ভেরি গুড। তো অনেকেই নেট সমস্যার কারণে ঠিকমতো ক্লাস করতে পারেনি, দুঃখজনক বিষয়। জামিল, ইমন আমাকে জানাও তোমরা কেমন বুঝছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এটা শেষ, আমি এরকম কিছু ম্যাথ সলভ করতে দিব না, তোমরা
সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্ন নিই যেটা আমার এমসিকিউতে আসছে, দেখি আমরা কতটুকু এটা পারি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, রাজশাহী বোর্ড 16 সালে আসছিল। একটু খেয়াল রাখবা, চিত্রটা বুঝতে পারলেই এমসিকিউটা পারবা। এই হচ্ছে ভেক্টর রাশি, যে ভেক্টর রাশি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল হয়। তো মনে করি এটা হচ্ছে এই ভেক্টর রাশি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। বুঝতে পারছো? প্রশ্ন মতে আমরা লিখলাম। বুঝছো এতটুকু? কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান দেওয়া আছে 3 একক। তার মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান দেওয়া আছে, উপাংশের মানই দেওয়া আছে 3। মানে ওয়াই অক্ষের উপাংশের যে মান, ওয়াই অক্ষের সূত্র কি হবে? এ কস থিটা না সাইন থিটা বলো তো? সাইন থিটা। গুড, এ সাইন থিটা। তো এই এ সাইন থিটার মানটাই দেওয়া আছে 3। বুঝতে পারছো? লেখা আছে উপাংশের মান দেওয়া আছে 3। আমরা তো মান বের করতাম, কিন্তু এখানে মান দেওয়াই আছে। এক্স অক্ষে দেওয়া নাই, কিন্তু ওয়াই অক্ষেটা দেওয়া আছে। সবাই কি লাইনটা বুঝতে পারছো? একটু রেসপন্স করবা দ্রুত। স্যার একটা প্রশ্ন তো। হ্যাঁ বলো প্রশ্ন। স্যার ওয়াই অক্ষ যেহেতু 3, তাহলে কি স্যার ওই মাঝখানেরটা 6 হবে? মাঝখানেরটা বলে বুঝি নাই। স্যার এ। আচ্ছা, এ এক্সিলেন্ট, হ্যাঁ উত্তর রাইট 6। তুমি বের করে ফেলছো? এমনিতে তো স্যার 2 ভাগে ভাগ করা হয় না, অর্ধেক অর্ধেক। আসলে অর্ধেক অর্ধেক বলতে যদি আমি 45 বুঝি, সেক্ষেত্রে অর্ধেক অর্ধেক হয়। 45 যদি হয়, এখানে যদি 45 যদি হইতো, তার আমরা 2 ভাগে ভাগ করতাম, সমান 2 ভাগ হইতো আর কি। কারণ কি cos 45 sin 45 ডিগ্রি মান কি সেম সেম। তারপরও এখানে মানে সবসময় 2 ভাগ হবে এরকম না, একটু কম বেশি হইতেই পারে, কোনটা কম হইতে পারে কোনটা বেশি হইতে পারে, ডিসি। তারপর এটা আমরা বের করবো, কীভাবে ক্যালকুলেট করে বের করতে আমি দেখবো। তারপর বলছো, খুশি হলাম। এবার তোমরা একটু বাচ্চারা বুঝো যে ভেক্টর দেওয়া আছে এবং এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে, আর ওয়াই অক্ষের সাথে দেওয়া আছে উপাংশের মান। এতটুকু সবাই ক্লিয়ার বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, জি স্যার। এখন কথা হচ্ছে, প্রশ্ন কি, এক্স অক্ষ বরাবর উপাংশের মান নির্ণয় করে, এক্স অক্ষ বরাবর উপাংশের মান বের করব। এখন এক্স অক্ষ বরাবর উপাংশের মান বের করার সূত্র তো একটাই, এ কস 30 ডিগ্রি। কারণ এ কস থিটা, কারণ এ ভেক্টর কোণ তৈরি করছে এক্সের সাথে, এই জন্য কস হয়েছে এক্সের সাথে। তাই এ কস 30 ডিগ্রি। এখন কস 30 ডিগ্রি মান তুমি জানো, কিন্তু এর মানটা তো বের করতে হবে। এর মানটা যদি বের করতে না পারো তাহলে পারবা না। এখন এটা ইয়াসিন বুঝছে এর মানটা হচ্ছে 6, কোনোভাবে সামহাও বুঝছে। এখন আমাদের মেনভাবে করার নিয়ম কি? প্রথমত ওয়াই অক্ষ বরাবর উপাংশের সূত্র নেই, এক্স অক্ষ বরাবর। হ্যাঁ বলো। বুঝি না। উত্তর কি 3 হবে? আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর মনে হয় 3ই হবে। দেখিনি উত্তর কত দেওয়া আছে আমাদের এখানে। হ্যাঁ এক্সিলেন্ট, 3√3 হয়েছে। ভেরি গুড, হ্যাঁ থ্যাংক ইউ। আফিফা অনেক কষ্টে জয়েন করছো ক্লাসে, অনেক কষ্ট হচ্ছে ওর, তো নেটের সমস্যা। আচ্ছা, উত্তর 3 দেখো। তাহলে আমি বুঝা দিই কীভাবে হবে। এক্স অক্ষ বরাবর একটা উপাংশের মান দেওয়া আছে, সরি ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান লেখা আছে। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশের সূত্র আমরা জানি এ সাইন 30 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। তাহলে যেই অক্ষে উপাংশ সেই অক্ষেই মান, তাহলে এইগুলা পরস্পর সমান সমান। যেই অক্ষে উপাংশ সেই অক্ষেই মান, তাহলে এরা পরস্পর সমান সমান। অর্থাৎ প্রশ্ন মতে এটা সমান সমান এটা, উপাংশের সূত্র ইকুয়াল টু উপাংশের মান, এখান থেকে এর মান বের হয়ে যাবে। দেখো বুঝো কিনা। প্রশ্ন মতে a/2 ইকুয়াল টু 3, এর মান 6, তারপর হচ্ছে এক্স অক্ষের উপাংশ, এর মান পেয়ে গেছি যেহেতু এক্স অক্ষের উপাংশ বের হয়ে যাবে 3√3, এটাই অ্যান্সার। এবার দেখো সবাই ভালো করে অঙ্কটা বুঝতে পারলা কিনা। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? সামনের পেজে যাবো। আরেকটু সামনে, সামনের পেজে যাবি। হ্যাঁ সামনের পেজ। এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ এটাই। বলো। না ওই যে এরপরে যে একটা করাইলেন না, ও দুইটুকু। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ও আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। এখন বলি, আজকের মতো আমি আর পারতেছি না, দুঃখিত। এখানে ক্লাস শেষ করতে হচ্ছে। আমি তোমাদের নোটগুলো দিব, লিখে নিও। কিছু ম্যাথ দিব, ম্যাথ সলভ করে নিও। আর শুক্রবারে পরীক্ষা হবে। এই টপিক যা পড়াইছি এই টপিক থেকে প্রশ্ন দিব ইনশাল্লাহ। এই শুক্রবারে পরীক্ষা হবে। আর মেডিকেলের পরীক্ষার প্রশ্ন দিয়েছি মেডিকেল গ্রুপে। যারা মেডিকেল গ্রুপে অ্যাড হয়ে পরীক্ষা দিতে চাও আমাকে ইনবক্সেরও গ্রুপে অ্যাড দিয়ে দেবো। মেডিকেলের পড়া মেডিকেলের গ্রুপে আলাদা হয়, একাডেমিক পড়া একাডেমিক গ্রুপে আলাদা হয়, ঠিক আছে? তো যারা চাও মেডিকেলের প্রিপারেশন নিতে চাও এখন থেকেই, মেডিকেলের প্রস্তুতি নিতে চাও এখন থেকেই, তাহলে ওই গ্রুপে জয়েন করে ওই গ্রুপে পড়া দেওয়া থাকে এবং সপ্তাহে শেষে পরীক্ষা হয় ওই পড়াগুলো অনুযায়ী। সেই মোতাবেক পরীক্ষা দিও যারা চাও, আগ্রহী আসো, আফিফা আসো। তারপরে যদি যারা চাও শুধু মেডিকেল অ্যাডমিশনটা, আমি শুধু মেডিকেল, আচ্ছা আমি দিব, ইনবক্সে আমাকে জানা দিও। অ্যাডমিশনটা শুধু মেডিকেলের জন্য নিচ্ছি, আর একাডেমিক তো সবই পড়াচ্ছি। তো রিকোয়েস্ট একটাই করতেছি, তোমাদের নেট সমস্যার জন্য তোমরা ক্লাস করার চেষ্টা করো। আমি খুশি হলাম, আফিফা অনেক কষ্টে ক্লাস করছো আজকে, বাকিরাও জয়েন করছো। তবে একটু নিয়মিত থাকবা, তাড়াতাড়ি থাকবা, ঠিক আছে? আজকেও তোমাদের এখানে ক্লাস শেষ। ইনশাল্লাহ আগামী ক্লাসে ফিজিক্সের নতুন টপিক নিয়ে আলোচনা করবো, নতুন ম্যাথ করবো। আমরা খুবই সুন্দরভাবে চেষ্টা করবো আমাদের সাজেশন মতো পড়তে। আর রেগুলার ক্লাস করলে দেখবা সব সুন্দরভাবে বুঝতেছো ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতেছি। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকো, যোগাযোগ রেখো, আর সকল বন্ধুদেরকে নিয়ে এসো। যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি ভালো, ঠিক আছে? সকল ফ্রেন্ডদের নিয়ে আসো, একটু বুঝায় বইলো। এখানে ক্লাস করলে ক্ষতি নাই, লাভ আছে। তো একটা কথা কি, নিজের ভালো পাগলও বুঝে, ঠিক আছে? একটা কথা আছে না, ওই আর কি। তো খেয়াল রাখবা, সবাইকে বলবা যে নিজের ভালো সবাই তো বুঝে, তো নিজের ভালো মতো কাজ করো, রেগুলার অ্যাক্টিভ থাকো, যোগাযোগ রাখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি ব্যাচ 2027-এর আজকে আমাদের ভেক্টরের সুপার স্পেশাল 4 নাম্বার লেকচার। আজকে আমাদের স্পেশাল 4 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব সম্পূর্ণরূপে নতুন একটি টপিক নিয়ে, যার নাম ভেক্টর বীজগণিত। আর আমাদের সৃজনশীল পরীক্ষাতে ভেক্টর বীজগণিত থেকে প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা বেসিকটা আলোচনা করার চেষ্টা করি। তো এখন আমরা যাব পরবর্তী অংশে, কীভাবে এটা হয়। আচ্ছা, এখন আমরা আজকের এই 4 নাম্বার স্পেশাল টপিক যেটা আলোচনা করব, সেখানে কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। প্রথমত আমাদের আয়ত একক ভেক্টরের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। এটা বইতেও আছে, যারা বই কিনবা পেয়ে যাবা। আপাতত লিখে রাখছি, এটা জাস্ট একটু দেখো, হ্যাঁ? তারপর আমি বুঝাবো, আশা করি বুঝতে পারবা, একটু মনোযোগ দিলেই হবে। আচ্ছা, আর সমস্যা নাই, যারা যারা আসবে না, প্রবলেম নাই, খেয়াল করো। খুব ইম্পর্টেন্ট ক্লাস এখন শুরু হচ্ছে, এই ক্লাসটা মিস করা যাবে না। ওকে, এখন তোমাদেরকে বুঝাই এই আয়ত একক ভেক্টর সম্পর্কে। আমি হয়তো বা তোমাদের এর আগেও আলোচনা করছিলাম, কিছু একটা অংশ পড়াইছিলাম, জাস্ট তোমরা দেখবা। আয়ত একক ভেক্টর কাকে বলে? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টি ধনাত্মক কক্ষ বরাবর যে 3টে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। খুবই ইম্পর্টেন্ট কথাটা, খেয়াল রাখবা। এটা সংজ্ঞা, এটা হচ্ছে জাস্ট সংজ্ঞা। এই সংজ্ঞার মাঝে আমার তেমন কোনো কিছু মনে রাখার প্রয়োজন নাই, আমরা জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করব। এখন এই সংজ্ঞাটা অনেকেরই মুখস্থ হইতে না পারে, স্বাভাবিক। আমরা চেষ্টা করব আস্তে আস্তে এই সংজ্ঞা মুখস্থ করতে। তো আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন ছিল, বলো। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক মানে? আচ্ছা, ত্রিমাত্রিক বলতে বোঝায় 3টা মাত্রা, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এটাকে বলা হয় ত্রিমাত্রিক, কথা বুঝছো? আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটার ব্যাখ্যা হচ্ছে, বিজ্ঞানী ছিল একজনের নাম কার্তেশীয়। আসলে তার নাম কার্তেশীয় না, তার নাম ছিল রেনে দে কার্তে। বিজ্ঞানীর নাম ছিল রেনে দে কার্তে। রেনে দে কার্তে এইটা আবিষ্কার করছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3টা অক্ষ তার আবিষ্কার করা। এই জন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। রেনে দে কার্তে বিজ্ঞানীর নাম ছিল, তার নাম অনুসারে আসতেছে কার্তেশীয়, কথা বুঝছো? জি স্যার, ক্লিয়ার। তো রেনে দে কার্তে একজন বিজ্ঞানী 3টা অক্ষ নিয়ে আবিষ্কার করছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ম্যাথমেটিক্সে একটা অংশ আবিষ্কার করছে। তার নাম অনুসারে এটার নাম হয়েছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ক্লাসে সবাইকে বলতেছি, সবাই ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা? ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। এবার আমি যাচ্ছি নেক্সট। এটা মুখস্থ করবেন, আমি সংজ্ঞার মধ্যে এখন আসতেছি না, এটা মুখস্থ করার টেকনিক পরে দেখাবো, আপাতত দেখো, এতটুকু মুখস্থ করবা। এখন আমরা একটু শিখি। আমাদের 3টা অক্ষ আমরা মনে মনে কল্পনা করে আঁকবো। প্রথমে ডান দিকে এক্স অক্ষ আঁকবো, উপরে আঁকবো ওয়াই অক্ষ,
এরপর রাখবো জেড অক্ষ। কথাটা বুঝো সবাই? আমরা সবসময় ডান দিকটাকে এক্স অক্ষ ধরি, আর এটার ঠিক 90 ডিগ্রি কোণে যে অক্ষ কাজ করে সেটা ধরি ওয়াই অক্ষ। আর জেড অক্ষ আসলে আঁকা সম্ভব না। খাতা কলমে তুমি কখনোই জেড অক্ষ আঁকতে পারবা না। কেন পারবা না? জেড অক্ষ হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা অক্ষ। জেড অক্ষ আঁকার নিয়ম হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে ঠিক লম্ব বরাবর এইভাবে, এই লাল কলমটা যেই দিকে কাজ করতেছে এটা হচ্ছে তোমার জেড অক্ষের দিক। সবাই বুঝছো? এক্স অক্ষ ডান দিকে, ওয়াই অক্ষ উপরের দিকে, আর জেড অক্ষ হচ্ছে এই মাটির তলদেশ থেকে শুরু করে আকাশের দিকে। সবাই কি বুঝতেছো? এই জেড অক্ষ কিন্তু সবসময় আকাশের দিকে থাকে, মাটির তলদেশ থেকে শুরু করে আকাশে থাকে, মানে উপরে থাকে। কথা বুঝছো সবাই? তোমাকে জানো কথাটা বুঝতেছো কিনা? জি স্যার। তো এখন এই জেড অক্ষ আঁকা যায় না বাস্তবে। জেড অক্ষ যদি আমি আঁকি তুমি দেখবা না। তো কেমনে দেখবা না? এই যে আমি আঁকলাম জেড অক্ষ, দেখো এইভাবে ধরে টান দিলাম, এই জেড অক্ষ আঁকছি। তোমরা দেখছো জেড অক্ষ দেখা যায়? এই যে আঁকছি আমি, দেখতে পাও? কথা বলো সবাই, একটু রেসপন্স করো। জেড অক্ষ দেখা যায় না। তো জেড অক্ষ দেখানোর জন্যই এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এই যেভাবে প্রকাশ করা হয়। আসলে এটা কিন্তু জেড অক্ষ না। জেড অক্ষ হচ্ছে ঠিক এইখান থেকে উপরের দিকে, আকাশের দিকে, কিন্তু এটা তো দেখা যায় না। এটা দেখানোর জন্যই প্রকাশ করা হয়েছে এইভাবে। এই হচ্ছে জেড অক্ষের প্রকাশের পরিচয়। এবার ব্যাপারটা বুঝছো? বইতে দেখবা জেড অক্ষ এভাবেই লেখা আছে, কিন্তু আসলে জেড অক্ষ ওই জায়গায় নাই। জেড অক্ষ আকাশের দিকে থাকে, সেটা দেখা যায় না বাস্তবে, কারণ দ্বিমাত্রিক কাগজে খাতা কলমে ত্রিমাত্রিক আঁকা যায় না। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। বলো ওয়াই কোন দিকে তাইলে? ওয়াই উপরের দিকে, উপরের দিকে। তাইলে আবার জেড কোথায় আসবে? আচ্ছা বলি, একটা বিষয় বুঝাই। তুমি জাস্ট খাতাটাকে দুইভাবে চিন্তা করো। খাতাটার বাম পাশ ডান পাশ, আর উপরের পাশ নিচের পাশ, ঠিক আছে? জি স্যার। তো বাম পাশ ডান পাশটা হবে এক্স অক্ষ, আর উপরের পাশ নিচের পাশ হবে ওয়াই অক্ষ। আর একটা তল চিন্তা করো, তল। এই খাতার একটা তল হইলে তলের উপরে একটা, তলের নিচে একটা, ভেতরের একটা, সেটা হবে জেড অক্ষ। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। একটা হচ্ছে বাম পাশ ডান পাশ এক্স অক্ষ, একটা হচ্ছে উপরের পাশ নিচের পাশ ওয়াই অক্ষ, একটা হচ্ছে তল। এই তলের উপরে হচ্ছে জেড অক্ষ, নিচে হচ্ছে মাইনাস জেড অক্ষ, ভিতরের দিকে। কাগজ ফুট দিকে ভিতরের দিকে যাওয়া যাবো। এটা হচ্ছে তিনটা অক্ষের পরিচয়। বুঝছো? এবার কথা বইলো, রেসপন্স করতে হবে। রুহি, দুঃখিত, ক্লাসটা হচ্ছে সায়েন্সের। হ্যাঁ রুহি, তুমি তো কমার্সে, শুনতে পাচ্ছ? রুহি তোমাকে জানাও। রুহি শুনতে পাচ্ছ? হ্যাঁ রুহি, আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে গিয়েছে, ইংরেজি ক্লাসটা। এখন সায়েন্সের ক্লাস হচ্ছে। তুমি একটু দেরি করছো, তো সমস্যা নাই, রেকর্ড ক্লাসটা দেখে নিও, আর বাড়ি পড়া যা দিব দেখে নিও, লিখে নিও, ঠিক আছে? বুঝছি। আচ্ছা যাই হোক, তুমি আমাকে বলবা না স্যার কার ক্লাস হচ্ছে? কনফিউজ থাকলে বলবা যে স্যার কার ক্লাস হচ্ছে, বুঝতেছি না কিছুই। আমি তো একটু খেয়াল করলাম। আচ্ছা সমস্যা নাই, জয়েন করছো, খুশি হলাম। ওকে আচ্ছা ওকে। আর আমি একটু প্রশ্ন করি, আফিফা তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? গত ক্লাসে প্রচুর নেট সমস্যার কারণে দেখতে পারো, শুনতে পারো। আফিফা একটু আমাকে জানাও তো। 3 বান্ধবী ক্লাস করতেছো, আফিফা। জি ভাইয়া, বুঝতে পারছি। আর যে মিথিলার কি হইলো? ও তো ক্লাস থেকে চলে গিয়েছে, ও কি ঢুকতে পারতেছে না ক্লাসে? হ্যাঁ একটু আমাকে জানাও, মিথিলার কি কোনো সমস্যা হয়েছে? মানে ওদের নেট সমস্যা এরকম কিছু? আচ্ছা যাই হোক, তাহলে আমি কন্টিনিউ করি। তো দুর্জয় পাল জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা যেটা বলতেছিলাম বাচ্চারা খেয়াল করেন। হ্যাঁ পরবর্তীতে আর কে কি ক্লাসে আছো? মোটামুটি আসো তো সবাই। রুহি তুমি লিঙ্ক কেটে দাও, তুমি লিঙ্ক কাটতে পারতেছো না, লিঙ্ক কেটে দিলেই হয়ে যাবে। হ্যাঁ দেখো এখন বাচ্চারা খেয়াল করেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আঁকলাম। এখন আমাদের এইটাকেই বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
এবার বুঝতে পারছো? এটাকেই বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা আমাকে জানাও, কথাগুলো বুঝতেছো কিনা সবাই, রেসপন্স করো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। তাহলে এবার আমি নেক্সট যাচ্ছি। এখন আমাদের পরবর্তী অংশ হচ্ছে মুখস্থ করবা যে এক্স অক্ষ বরাবর যেই একক ভেক্টর কাজ করে, একক ভেক্টর সেটাকে বলা হয় আই ক্যাপ। আই উপরে দাগটাকে বলা হয় ক্যাপ, এই জন্য আমি ক্যাপ লিখে রাখছি, আই ক্যাপ। ক্যাপ লিখতে হবে না, মনে রাখবা এক্স অক্ষ বরাবর সবসময় আই ক্যাপ থাকবে, ওয়াই অক্ষ বরাবর সবসময় জে ক্যাপ থাকবে, আর জেড অক্ষ বরাবর সবসময় কে ক্যাপ থাকবে। এটা হচ্ছে আমাদের বীজগণিত, ভেক্টর বীজগণিত। এক্স অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করবে সেই ভেক্টরের নাম হচ্ছে আই ক্যাপ ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করবে তার নাম হচ্ছে জে ক্যাপ ভেক্টর। আর জেড অক্ষ বরাবর যেই ভেক্টর কাজ করবে তার নাম কে ক্যাপ ভেক্টর। এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবা, ডাইরেক্ট মুখস্থ। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। একটু আমাকে জানাও কথাগুলো বুঝতে পারলা কিনা সবাই, ডাইরেক্ট মুখস্থ। জি স্যার। আচ্ছা স্যার এখন কথা হচ্ছে প্রত্যেকটা একক ভেক্টরের মান মুখস্থ রাখবা, 1 1 1 1। প্রত্যেকটা একক ভেক্টরের মান 1 1 1। আসলে একক ভেক্টরের মান প্রকাশ করা হয় কিভাবে? মডুলাসের সাহায্যে। প্রথমে আই একক ভেক্টর লিখছো, বাম পাশে দাগ দিছো, ডান পাশে দাগ দিছো, এটাকে বলে মডুলাস। তো এই মডুলাস মানে হচ্ছে সেই একক ভেক্টরের মান বের করতেছি। আই মডুলাসের মান 1, জে মডুলাসের মানও 1, কে মডুলাসের মান 1, অর্থাৎ প্রত্যেকটা একক ভেক্টরের মান 1 1 1 হয়। এতটুকু বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাও, কথা বলো। জি স্যার। স্যার ক্লাসের এই মুহূর্তে আমাদের লিঙ্কটা চলে যাচ্ছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা আবার জয়েন করবা। ক্লাস শেষ হলে দ্রুত আসবা নতুন লিঙ্কে, আমাদের ক্লাস আরও আছে। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসে এই মুহূর্তে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। এখন আমরা পরবর্তী টপিক পড়ব, সেটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর। আমরা উপরে শিখছি যেটা, এটা হচ্ছে ভেক্টর বীজগণিত। তো ভেক্টর বীজগণিতের মধ্যে 3টা অক্ষ বরাবরই আলোচনা করা হয়েছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আর এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে সম্মিলিতভাবে বলা হয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর আমরা এগুলোর পরিচয় জেনেছি। এখন আমরা শিখব দ্বিমাত্রিক ভেক্টরের পরিচয়। তো একটা তোমাদেরকে একটা বিষয় বুঝায় বলি, সেটা হচ্ছে একটা ম্যাথ করার সময় যদি দেখো আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে, তাহলেই বুঝবা সেটা একটা ভেক্টর রাশি। আমি কথাটা আবার বললাম, একটা ম্যাথ করতে গিয়ে যদি দেখো যেখানে আই আছে, জে আছে, কে আছে, তাহলে বুঝবা ওই রাশিটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কথা কি মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, এবার আমরা দেখব দ্বিমাত্রিক ভেক্টর কাকে বলে, কি জিনিস। আচ্ছা, দ্বি মানে হচ্ছে 2, মাত্রা মানে হচ্ছে 2টা মাত্রা থাকবে। এখন এই 2টা মাত্রা কি কি হবে? এইখান থেকেই হবে। হইতে পারে সেটা এক্স ওয়াই, অথবা হতে পারে ওয়াই জেড, অথবা হইতে পারে জেড এক্স, মানে যে কোনো দুইটা মাত্রা নিয়ে যে ভেক্টর তৈরি হয় তার নাম দ্বিমাত্রিক ভেক্টর। যেমন আমরা যদি ভেক্টরগুলোকে এইভাবে প্রকাশ করি, যেমন দেখো এটাও একটা এ ভেক্টর, এটাও আরেকটা এ ভেক্টর, এটাও আরেকটা এ ভেক্টর, তবে চেঞ্জটা কোথায়? এখানে যে এই ভেক্টরটা দেখতে পাচ্ছ তোমরা, এই এ ভেক্টরটার পরিচয় হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এখন বলো তো বাচ্চারা, এই ভেক্টরের মধ্যে কোন অক্ষ বরাবর মানগুলো পাওয়া আছে বা দেওয়া আছে? কোন কোন অক্ষ বরাবর? স্যার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্সেলেন্ট, ভেরি গুড, বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। এক্স অক্ষ বরাবর মান আছে আর ওয়াই অক্ষ বরাবর মান আছে, কারণ কি এক্স অক্ষে আই থাকে, ওয়াই অক্ষে কি থাকে? জে থাকে। আফিফা একটু আগে জয়েন করছো, তো আমি জায়গাটা আমি আবার একটু বলতেছি, খেয়াল করো। হ্যাঁ আফিফা, দেখো আরেকটা বাচ্চা তো জয়েন করছিল, ওর নামটা জানি কি ছিল, নতুন মনে হয়েছিল, আরেকজন তো আসার কথা ছিল, যাই খুশি হলাম জয়েন করছো। তো বলি বাচ্চারা আপনারা খেয়াল করবেন। হ্যাঁ আচ্ছা, জিহাদ নামে জয়েন করছে একজন, দেখি জিহাদটা আসলে কে? জিহাদ নিউ মেম্বার, দেখি। জিহাদ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। জিহাদ একটু আমাকে জানাও তুমি সায়েন্স গ্রুপে কিনা। জিহাদ, জিহাদ আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, রেসপন্স করার ট্রাই করো। জিহাদ, তুমি কি সায়েন্স গ্রুপে পড়ো? হাতের বামে চাপ দিয়ে কথা বলবা, আনমিউটে চাপ দিলে তোমার কথা শুনতে পাবো। জিহাদ, তুমি কি সায়েন্সে পড়ো নাকি কমার্সে নাকি আর্টসে আমাকে বলো, অথবা চ্যাট বক্সে উত্তর জানাও আমাকে। তো বাচ্চারা চলো শুরু করি।
তো আফিফা যেখানে, হ্যাঁ বলো জিহাদ বলো, এবার শুনতেছি। সায়েন্স ওয়ালাইকুম সালাম। ওকে জিহাদ, তুমি কি আজকে আমাদের ক্লাসে নতুন জয়েন করছো? জি ওকে, আমার সাথে তোমার যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে? মেসেঞ্জার আছে গ্রুপে। ওকে থ্যাংক ইউ। তো একটা কাজ করো, আমাকে একটু ইনবক্সে এখনই এসএমএস করো, মেসেজ দাও, বলবা স্যার আমি জিহাদ জয়েন করছি ক্লাসে, এখনই এসএমএস দাও, পরে যোগাযোগ করবো তোমার সাথে ক্লাস শেষে, ঠিক আছে? আচ্ছা ওকে এখনই এসএমএস দাও, আমার ইনবক্সে দিবা। তো বাচ্চারা যেখানে ছিলাম, আফিফাও খেয়াল করো। তো আমাদের দ্বিমাত্রিক ভেক্টর হচ্ছে যে কোনো দুইটা অক্ষ বরাবর আমাদের ভেক্টরগুলো কাজ করবে। এ হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটাও এ, সেটা হচ্ছে গিয়ে 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটাও এ ভেক্টর, 6k ক্যাপ 7i ক্যাপ। তবে এগুলোর মধ্যে পার্থক্য কোথায় জানো? এখানে কিন্তু কে ক্যাপ নাই, এখানে আবার আই ক্যাপ নাই, এখানে আবার জে ক্যাপ নাই, মানে দুইটা করে অক্ষের একক ভেক্টরগুলো লেখা আছে। অর্থাৎ এখানে হচ্ছে এক্স অক্ষের আই ক্যাপ আর ওয়াই অক্ষের জে ক্যাপের কম্বিনেশনে এই ভেক্টর তৈরি হইলো, আর এখানে ওয়াই অক্ষের আর জেড অক্ষের একক ভেক্টরের কম্বিনেশনে এই ভেক্টর তৈরি হয়েছে, আর এইখানের এই ভেক্টরটা তৈরি হয়েছে জেড অক্ষের আর এক্স অক্ষের কম্বিনেশনে। এইভাবে যে কোনো দুইটা অক্ষের একক ভেক্টরের কম্বিনেশনে যে ভেক্টর তৈরি হয় তাকে বলা হয় দ্বিমাত্রিক ভেক্টর। দেখো তো বুঝতে পারলা কিনা কথাগুলো? জি স্যার। স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আমি বলি, খেয়াল করো, তোমাদেরকে জাস্ট বুঝতে হবে দ্বিমাত্রিক মানে কি। যে কোনো দুইটা মাত্রা থাকবে, যে কোনো দুইটা মাত্রা বরাবর ভেক্টরগুলো পাওয়া যাবে। তুমি দেখো প্রথম ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এখানে শুধু এক্স অক্ষের মাত্রা আছে আর ওয়াই অক্ষের মাত্রা আছে, মানে এক্স অক্ষের একক ভেক্টরটা আছে আর ওয়াই অক্ষের একক ভেক্টরটা আছে। কথা বুঝছো আহমেদ? জি স্যার। কিন্তু এখানে জেড অক্ষের একক ভেক্টর কিন্তু নাই, তার মানে একটা মিসিং আছে, দুইটা আছে। তো দুইটা থাকলেই তো তাকে বলা হয় দ্বিমাত্রিক ভেক্টর, মানে যে কোনো দুইটা অক্ষ বরাবর একক ভেক্টর থাকলেই সেই ভেক্টরের নাম দ্বিমাত্রিক ভেক্টর। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা আফিফাও খেয়াল করো আর জিহাদও খেয়াল করো। এখন কথা হচ্ছে এটার দিকে তাকাও, এখানে 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এখানে কিন্তু জিহাদ আমার ফ্রেন্ড, ওকে আগের ভিডিওগুলো দিন। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম বলছো ইমাম, থ্যাংক ইউ। তো এখন দেখো 4j ক্যাপ আর 5k ক্যাপ, এখানে কিন্তু জে ক্যাপ কার জন্য হয়? ওয়াই অক্ষের জন্য, আর কে ক্যাপ কার জন্য হয়? জেড অক্ষের জন্য। তো দেখো এখানে কিন্তু ওয়াই অক্ষের একক ভেক্টর আছে আর জেড অক্ষের একক ভেক্টর আছে, কিন্তু এক্স অক্ষের একক ভেক্টর কি এখানে আছে? বলো, এখানে আছে? এক্স অক্ষের একক ভেক্টর কি এখানে আছে? নাই। তার মানে হ্যাঁ, তার মানে এটা হচ্ছে শুধু দুইটা অক্ষই আছে, একটা হচ্ছে জেড অক্ষের একক ভেক্টর আছে, ওয়াই অক্ষেরটা আছে, এক্স অক্ষের নাই। তার মানে এটাও একটা দ্বিমাত্রিক ভেক্টর। এই কথাটা বুঝতে পারছো ক্লাসের সবাই? একটু রেসপন্স করো কথাগুলো। জি স্যার। আচ্ছা লাস্ট অফ অল, এইখানে যে ভেক্টর এ ভেক্টর 6k ক্যাপ 7i ক্যাপ, এখানেও কিন্তু তোমার জেড অক্ষের একক ভেক্টর আছে আর এক্স অক্ষের একক ভেক্টর আছে, কিন্তু ওয়াই অক্ষের তো নাই। তার মানে শুধুমাত্র দুইটা অক্ষেরই একক ভেক্টরের সমন্বয় তৈরি হয়েছে, এটাও একটা দ্বিমাত্রিক ভেক্টর। এইভাবে যে কোনোভাবেই আমাদের প্রশ্ন আসতে পারে। একটু আমাকে জানাইও, আফিফা, ইয়াসিন, খাদিজা, সাদিদ, তামান্না, জিহাদ, তোমরা কি বুঝতে পারলা এই উদাহরণটা? একটু আমাকে জানাও তো। বুঝতে জি স্যার। থ্যাংক ইউ। এখন চলো বাচ্চারা আমরা যদি শিখি ত্রিমাত্রিক ভেক্টর। আচ্ছা এখানে উত্তর দেওয়া ছিল, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এখানে হচ্ছে ওয়াই অক্ষ জেড অক্ষ, জেড অক্ষ এক্স অক্ষ। ওকে, এখন ত্রিমাত্রিক ভেক্টরটা কি হবে বলো তো? তোমরা গেস করো ত্রিমাত্রিক ভেক্টর কেমনে হইতে পারে? এক্স ওয়াই জেড স্যার। এক্সেলেন্ট, ভেরি গুড। এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। যেমন একটা ভেক্টর আমরা লিখতেছি, হ্যাঁ এক্সেলেন্ট, ভেরি গুড। এটা হচ্ছে সেই স্পেশাল ভেক্টর, এই ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। চমৎকার বিষয়টা হচ্ছে এই ভেক্টরের মধ্যে তিনটাই আছে, এক্স অক্ষেরও মান আছে, ওয়াই অক্ষের মানও আছে, জেড অক্ষের মানও আছে। তার মানে এরকম যত ভেক্টর থাকবে সবগুলো ভেক্টরকে বলা হবে ত্রিমাত্রিক ভেক্টর, যেখানে আই ক্যাপ থাকবে, জে ক্যাপ থাকবে এবং কি কে ক্যাপও থাকবে। এই হচ্ছে আমাদের স্পেশাল ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে আলোচনা। এবার বলো কার কোনো জায়গায় প্রশ্ন থাকলে বলতে পারো।
না স্যার না। ওকে, তাহলে চলো বাচ্চারা, আমরা তো ভেক্টর বুঝতে পারলাম, কিন্তু ভেক্টরের যে মান বের স্যার, করতে হয়, হ্যাঁ বলো, প্রশ্ন বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে বলো। স্যার। এখানে যে a ভেক্টর সমান 2i ক্যাপ 2 ইনটু i ক্যাপ প্লাস 3 ইনটু j ক্যাপ প্লাস 4 ইনটু k ক্যাপ, স্যার এখানে নাম্বারগুলো কি বোঝাচ্ছে? আচ্ছা, ভালো কথা, এখানে নাম্বারগুলো বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর যাইবা ডান দিকে কারণে প্লাস, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবা উপরের দিকে, আর জেড অক্ষ বরাবর তল থেকে উপরে উঠবা 4 ঘর। মানে এগুলো সংখ্যা দ্বারা বোঝায় তোমার ওই মূল বিন্দু থেকে ডানে যাইলা নাকি বামে গেলা, উপরে গেলা না নিচে গেলা, তল থেকে উপরে উঠলা নাকি ভিতরে গেলা, এটাই হচ্ছে তোমার এই সংখ্যাগুলোর পরিচয়। এই স্থানাঙ্ক ব্যবস্থা যেরকম বসাও না ওরকম আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হইলো। এবার আমরা এই ভেক্টরের মান বের করতে চাই। এটা শুধু ভেক্টর, এটা মান বের করার একটা টেকনিক আছে যেটাকে বলা হয় ছাতা ফর্মুলা। যদিও এটা কোনো নাম নয়, আমি নাম দিয়েছি আর কি, ছাতা ফর্মুলা। যে কোনো ভেক্টর রাশির মান বের করার এই সূত্র, খেয়াল রাখবা। এখন আমরা শুরু করব ত্রিমাত্রিক ভেক্টরের মান, মানে ত্রিমাত্রিক একটা ভেক্টর থাকবে, সেই ভেক্টরের মান কীভাবে বের করব, এটাকে বলা হয় ছাতা ফর্মুলা। আর কি মজা করে লিখছি মনে রাখার জন্য। তো ছাতা ফর্মুলাটা কীভাবে কাজ করে, আমাদের একটা বড় ছাতা হবে যার কারণে রোদেও ভিজবে না, রোদেও পড়বে না, বৃষ্টিতেও ভিজবে না। আসলে ছাতাটা আসলে কি, ছাতাটা হচ্ছে একটা বর্গমূল সাইন, বড় করে একটা ছাতা দিলাম। কথা কি বুঝছো? জি স্যার। পরীক্ষাতে আবার লেখা দিও না ছাতা, আর কি ছাতা ফর্মুলা দিয়ে শিখাইতেছি মনে রাখার জন্য। যে কোনো ভেক্টরের মান নির্ণয়ের স্পেশাল ছাতা ফর্মুলা। এখন এই যে আমাদের ছাতা ফর্মুলাটা যে আছে কিভাবে কাজ করে, এটা কাজ করার সিস্টেম হচ্ছে, প্রথমত লিখবা আই এর সহগ হোল স্কয়ার প্লাস জে এর সহগ হোল স্কয়ার প্লাস কে এর সহগ হোল স্কয়ার। এইটাই হচ্ছে ছাতা ফর্মুলার মেন থিওরি বা সূত্র। মুখস্থ করো, আই এর সহগ হোল স্কয়ার প্লাস জে এর সহগ হোল স্কয়ার প্লাস কে এর সহগ হোল স্কয়ার, আর উপরে একটা বর্গমূল সাইন। এই স্পেশাল সূত্রের সাহায্যে যে কোনো ভেক্টরের মান বের করা যাবে। কথা কি বুঝছেন যা বলছি? কথা বলতে হবে, রেসপন্স করতে হবে সবাইকে। এখন আমরা জাস্ট একটা উদাহরণ দেখি, সহজে বুঝতে পারবো। দিনাজপুর বোর্ড 2015 সালে একটা এমসিকিউ প্রশ্ন আসছিল। আমাদের বলতেছে একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর হচ্ছে এ ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এখন এই ভেক্টর রাশিটির মান বের করব। এখন এখানে তাকাবা, প্রশ্ন করি, বলো তো এইখানে আই এর সহগ কত, আই ক্যাপের সহগ কত? 3। এক্সেলেন্ট, 3। সহগ মানে কি, আই বাদ দিয়া যা থাকবে 3। এক্সেলেন্ট। হ্যাঁ সাদি, আই কে বাদ দিয়ে হবে না? কি হবে বলো তো? স্যার আই কে বাদ দিয়ে যেটা আছে ওইটা না? হ্যাঁ, আই কে বাদ দিয়ে যা আছে তা। থ্যাংক ইউ। ওকে, সাদিদ উত্তর হয়েছে, ইয়াসিন হয়েছে, ইমাম হয়েছে, ভেরি গুড, উত্তর রাইট। আচ্ছা, জে ক্যাপের সহগ কত বলো তো? জে ক্যাপের সহগ 2, কারণ জে বাদ দিয়া। কে ক্যাপের সহগ কত? 6, কে বাদ দিয়া। তার মানে সহগগুলো বলতে বোঝায় ওই একক ভেক্টরগুলো বাদ দিয়া, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বাদ দিয়া যা পাবো তাই হচ্ছে সহগ। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে ভেক্টরের মান আমরা জানি মডুলাস দ্বারা ভেক্টরের মান প্রকাশ করা হয়। ছাতা ফর্মুলা লিখে বর্গমূল সাইন দিয়ে আই এর সহগ লিখছি 3 হোল স্কয়ার, সূত্রের যে সূত্র স্কয়ার ছিল, প্লাস জে এর সহগ 2 স্কয়ার প্লাস কে এর সহগ হচ্ছে কত 6 স্কয়ার। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা সবাই? এই সূত্র অনুযায়ী এটা আমি করতেছি, বুঝতে পারছো সবাই? আচ্ছা, আফিফা, তারপর হচ্ছে গিয়ে তামান্না, কথা বলো, বুঝতে পারছো কিনা? সূত্র অনুযায়ী কাজ করতেছি আমরা। আফিফা, তামান্না, কথা বলো, এই লাইনটা বুঝতে পারলা কিনা? এটার মতো দেখে দেখে করতেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই। হ্যাঁ, আমি আফিফার কথা শুনতে পাচ্ছি খুবই কম, হয়তো বা নেট সমস্যার কারণে।
তো যাই হোক, এখন এটা হইলো, এখন আমরা মানটা বের করবো। কীভাবে বের করবো? 3 3 9, 2 2 4, 6 6 36, যোগ করলে 49, বর্গমূল করলে 7। এটাই অ্যান্সার। সবাই দেখো সম্পূর্ণ ক্লাস ভালো করে বুঝতে পারলা কিনা, এতটুকু। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তো বলি, আজকের মতো আমাদের ফিজিক্স ক্লাসটা এখানেই কমপ্লিট হইলো। আগামীকাল কেমিস্ট্রি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকে আর ক্লাস নিতে পারতেছি না, এখানে আমরা ক্লাস রাখতেছি, কারণ সেকেন্ড ইয়ারের ক্লাস আছে আমার, বুঝছো। ক্লাসের পড়া থাকবে, যা যা পড়াইছি নোটগুলো দিয়ে দিব, খাতায় লিখে আমাকে দেখাবা। যদি অঙ্ক দেই, অঙ্ক করে দেখাবা। আর বেশি বেশি ফ্রেন্ডদের নিয়ে আসো। খুব শীঘ্রই আমাদের আরও স্পেশাল প্রোগ্রাম চালু হচ্ছে ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা শুরু করছি হচ্ছে আজকে থেকে ফিজিক্সের টপিক 11 থেকে। স্যার পূর্বের টপিকগুলো কোথা থেকে পাবো? আচ্ছা, পূর্বের টপিকগুলো আমার ইউটিউবে দেওয়া আছে। ক্লাসগুলো 3টা ক্লাস হয়ে গেছে, তাছাড়া 4 নম্বর ক্লাস ছিল। তো ওই টপিকের ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা, লিঙ্ক দিব। আর হচ্ছে গিয়ে আমার নোটগুলো সব দিয়ে দিব, দেখে নিয়ে লিখে নিও, ঠিক আছে? স্যার আচ্ছা, থ্যাংক ইউ, খুশি হলাম। নিয়মিতভাবে ক্লাস করবা। আর সকল ফ্রেন্ডদেরকে একটু দ্রুত ইনভাইট করো ক্লাসগুলো করে দেখার জন্য। তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতেছি। আর কোনো প্রশ্ন আছে কারো? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? আমার এক কোয়েশ্চেন। হ্যাঁ বলো ইয়াসিন। স্যার প্রশ্নের মধ্যে কি সবগুলো দেয়া থাকবে? হ্যাঁ অবশ্যই, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সবগুলো আইটেম, এবং আমরা জাস্ট মানগুলো বসিয়ে কাজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমি বলি, সেটা হচ্ছে মেডিকেলের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা চাও মেডিকেলে প্রোগ্রামে জয়েন করতে, সপ্তাহের শেষে পরীক্ষা আছে, একাডেমিক পরীক্ষা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাকে জানাও যারা মেডিকেল প্রোগ্রাম নিয়ে পড়তে চাও, মানে মেডিকেল প্রস্তুতিতে যারা পড়তে চাও। এখন ভার্সিটিটা আপাতত মেডিকেলটাই শুরু করছি, দেখি ভার্সিটির আসলে একা তো চাপ হয়ে যায় বেশি। দেখি যদি পারি আমি ভার্সিটি প্রোগ্রাম যদি পারি শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সমস্যা নেই। আপাতত মেডিকেলটাই চালু করলাম। পরীক্ষা প্রতি সপ্তাহে হবে ইনশাল্লাহ, স্পেশাল পড়াও দেওয়া থাকবে। তো বলে দিলাম, যারা চাও মেডিকেল ব্যাচে। মেডিকেলটা করা যাবে স্যার যদি ভার্সিটিতে? হ্যাঁ বলি, শুনো, মেডিকেলটা করা যাবে, কারণ কি মেডিকেলে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আর হচ্ছে গিয়ে তোমার আছে, বায়োলজি আছে। ভার্সিটির জন্য শুধু ম্যাথটা লাগবে, বুঝছো? আচ্ছা, আমি দেখি আসলে একার পক্ষে চাপ হয়ে যেত বেশি, এই জন্য আর কি। যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপাতত মেডিকেলের প্রোগ্রামটায় জয়েন করো, তারপর ভার্সিটির প্রোগ্রাম নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাইকে জানা দিও, বুঝছো? একাডেমিকও পড়তেছি, অ্যাডমিশনও পড়বো, সমস্যা নেই। তো আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।